বাংলা ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগত। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটিতে তোমাদের জন্য রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটির পাঠ বিশ্লেষণ। কবিতাটি রচনার প্রেক্ষাপট, কবিতার উৎস, কবিতার প্রতিটি লাইন ধরে ধরে ব্যাখ্যা, শব্দার্থ বিশ্লেষণ, সব কিছুর বিস্তারিত আলোচনা, অনুপুঙ্খ আলোচনা এখানে আমি করব। প্রথমেই তোমাদের যেটা জানিয়ে দিতে চাইব সেটি হচ্ছে এই কবিতা রচনার প্রেক্ষাপট। দেখো, যে কোনো রচনা পেছনে একটি প্রেক্ষাপট বা পটভূমি লুকিয়ে থাকে। তো আফ্রিকা কবিতাটি রচনার পেছনেও এরকমই একটি প্রেক্ষাপট কিন্তু রয়েছে। রবীন্দ্রনাথ সারা জীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিলেন এবং বিশ্ব মানবতার পক্ষে ছিলেন। আফ্রিকা কবিতাটি যখন লিখছেন তখনও ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, লড়াই এসব কিন্তু থেমে থাকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতির পূর্বাভাস তখনই পাওয়া যাচ্ছিল, আর এই প্রেক্ষাপট কবিকে বিচলিত করে তুলেছিল, ভাবিয়ে তুলেছিল। 1935 সালে ইটালির ফ্যাসিস্ট শাসক বেনিটো মুসোলিনি হঠাৎ করে দক্ষিণ আফ্রিকার আবিসিনিয়া, বর্তমানে যে দেশটির নাম ইথিওপিয়া, আক্রমণ করে বসল। প্রচণ্ড ক্ষুব্ধ হলেন রবীন্দ্রনাথ। আফ্রিকার মানুষের উপরে নিপীড়ন, অবর্ণনীয় অত্যাচার তাকে ক্ষুব্ধ করল, ভাবিয়ে তুলল। আর কবিমনের এই ক্ষোভের ফসল আফ্রিকা কবিতাটি। এক কথায় বলা যেতে পারে যে আফ্রিকা একটি সাম্রাজ্যবাদ বিরোধী কবিতা। এবার চলে আসছি কবিতাটির উৎস বিষয়ে। 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাটি রচনা করেন। কবিতাটি প্রথম প্রকাশিত হয় রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায়। পরবর্তীকালে এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। দেখো, কবিতাটিতে খুব তাৎপর্যপূর্ণভাবে 5টি অনুচ্ছেদ বা স্তবক রয়েছে। কবিতাটি পড়তে গিয়ে আমরা দেখব আফ্রিকাকে কবি এক নারী বা মানবীর সঙ্গে তুলনা করেছেন এবং তাকে তুমি সম্বোধন করেছেন। শুরু করছি আফ্রিকা কবিতার লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা, যেখান থেকে তোমরা এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন দেওয়া হলে তার উত্তর করতে পারবে খুব মন দিয়ে শুনলে। কবিতাটি শুরু হচ্ছে এইভাবে: উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এই পর্যন্ত অর্থ প্রথমে বুঝে নেওয়া যাক। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে উদ্ভ্রান্ত শব্দের অর্থ দিশেহারা বা দিগ্বিদিক জ্ঞানশূন্য অবস্থা। আর আদিম যুগ বলতে আমরা বুঝি যে সৃষ্টির সেই প্রথম দিনগুলো। সৃষ্টির সেই প্রথম দিনগুলোতে পৃথিবী একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, যেখান থেকে সে সবেমাত্র নিজের রূপ লাভ করেছে। কোনো এক পরম পুরুষ বা সর্বশক্তিমান কেউ এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, এই রকম বিশ্বাস আমাদের আছে। তিনি নির্মাণকর্তা বা সৃষ্টিকর্তা বা স্রষ্টা। অর্থাৎ সৃষ্টির আদি লগ্নে স্রষ্টা নিজের হাতে গড়ে তুলেছিলেন তার নবনির্মিত এই পৃথিবীকে। স্রষ্টা তার নিজের সৃষ্টির প্রতি কোনো মতেই সন্তুষ্ট হতে পারছিলেন না। তিনি বারবার অধৈর্য হয়ে ঘন ঘন মাথা নাড়ছিলেন। আসলে স্রষ্টা বা ঈশ্বর এখানে একজন শিল্পীর মতোই, নিজের শিল্পী মন নিয়ে তার সৃষ্টিকে নিখুঁতভাবে গড়ে তুলতে চান। যেমন তেমনভাবে তার সৃষ্টিকে রূপ দিতে পারেন না, সন্তুষ্ট হতে পারেন না। মনের মতো না হলে নিজেই নিজের সৃষ্টিকে ধ্বংস করেন
আবার গড়ে তোলেন। তাই বারবার তিনি ভাঙা গড়ার খেলায় মেতে ওঠেন। কিন্তু বিশ্বস্রষ্টার এই ঘন ঘন মাথা নাড়ার বিষয়টি বিজ্ঞানসম্মতভাবেও কিন্তু বুঝে নেওয়া যায়। বৈজ্ঞানিক মতে প্রাচীনকালে সব মহাদেশই একটি মূল ভূখণ্ডের অন্তর্গত ছিল, কিন্তু ভূ অভ্যন্তরে অনেকগুলো স্তর থাকে বা প্লেট থাকে। এই প্লেটগুলোর বিভিন্ন নাম রয়েছে। এর মধ্যে এক ধরনের প্লেট রয়েছে যার নাম টেকটনিক প্লেট, এবং এই টেকটনিক প্লেটগুলোর মধ্যেই কিন্তু প্রচণ্ড আলোড়ন তৈরি হয়, একটা অস্থিরতা তৈরি হয়। এখানে কবি যেটা বলছেন, বিশ্বস্রষ্টা অধৈর্য হয়ে ঘন ঘন মাথা নাড়ছেন। তো এইভাবে টেকটনিক প্লেটগুলোর যে নড়াচড়া, তার ফলেই নতুন একটা প্লেটের সৃষ্টি হয়, আফ্রিকান প্লেট। অর্থাৎ মূল যে অখণ্ড প্লেট, তার থেকে স্থানান্তরিত হয়ে আফ্রিকান প্লেটের সৃষ্টি হলো। কবি বলছেন, প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু। প্রাচী ধরিত্রী এই শব্দটির অর্থ পৃথিবীর পূর্ব দিগন্ত। প্রাচী শব্দটির অর্থ হচ্ছে পূর্ব দিক। এখন প্রাচী মানে প্রাচ্যও বলা হয়, ঠিক যেমন পাশ্চাত্য বলা হয় ইউরোপের বিভিন্ন দেশগুলোকে, পৃথিবীর পশ্চিম দিগন্তের দেশগুলোকে বলা হয় পাশ্চাত্য। তেমনিভাবে প্রাচী ধরিত্রী মানে বুঝতে হবে পৃথিবীর পূর্ব দিগন্তের দেশগুলো। আর রুদ্র শব্দটার অর্থ এখানে ভয়ঙ্কর বা ভীষণ। সমুদ্রের বাহু মানে সমুদ্রের হাত, এখানে বুঝতে হবে ভয়ঙ্কর সমুদ্রের উত্তাল ঢেউ। সব মিলিয়ে যেটা দাঁড়ালো যে পৃথিবীর পূর্ব দিগন্তে অবস্থিত এশিয়া ভূখণ্ডের থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে দিল ভয়ঙ্কর সমুদ্রের উত্তাল ঢেউ। এরপর রয়েছে, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। দেখো, আফ্রিকার কথা বললেই আমাদের প্রথমে মনে আসে আফ্রিকার বিরাট জঙ্গল বা অরণ্যের কথা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি কি না, বনস্পতি মানে বড় বড় গাছ। আফ্রিকাকে ঘিরে রেখেছে এই সমস্ত বড় বড় গাছ, ঘন জঙ্গল, নিবিড় অরণ্য। কৃপণ আলোর অন্তঃপুরে, অর্থাৎ আফ্রিকার ঘন অরণ্য ভেদ করে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। অর্থাৎ প্রকৃতি যেন যথেষ্ট আলো দিতেও এখানে কৃপণতা করছে, কিপটেমি করছে। আফ্রিকার ভিতরে বা অন্তঃপুরে কোনো আলো প্রবেশ করতে পারে না। এখানে অন্তঃপুর কথাটা একটু ব্যাখ্যা করা দরকার। দেখো, আমাদের সমাজে একটা সময়ে অতীতে নারী স্বাধীনতা বলে একেবারেই কিছু ছিল না। তাদের অন্তঃপুরে থাকতে হতো। পুরুষ মানুষেরা তাদের সঙ্গে বাইরের যোগাযোগ, কিন্তু নারীদের ঘরের ভেতরে বন্দি দশায় কাটাতে হতো। বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। তারা ছিল অন্তঃপুরবাসিনী, অর্থাৎ তাদেরকে অন্দরমহলেই সময় কাটাতে হতো। তো আফ্রিকাও অতীতকালে সমাজের সেই অবমানিতা নারীদের মতো সমাজ এবং বাইরের জগতের সংস্পর্শ থেকে একেবারে বিচ্ছিন্ন ছিল। এরপর সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এইটুকুর মানে আগে বুঝে নাও। সৃষ্টির আদিলগ্নে যখন আফ্রিকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল এবং অরণ্যের অন্ধকারে প্রায় নির্বাসিত হলো, তখন থেকেই কিন্তু শুরু হলো আফ্রিকার একলা চলার লড়াই। এই লড়াই প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই। তবে অরণ্যের নির্জনতায় নিজেকে গড়ে তুলবার মতন সুযোগ বা অবকাশ পেয়েছিল আফ্রিকা। সমুদ্রবেষ্টিত জল জঙ্গলে ঘেরা স্থানে নিজেকে নিজের মধ্যে অনুধাবন করবার একটা অবকাশ সে পেয়েছিল। জন্ম মুহূর্তেই সেখানকার জল স্থল আকাশ, অর্থাৎ সেখানকার রহস্যময় প্রকৃতির সঙ্গে সে ছিল সম্পূর্ণ অপরিচিত। সদ্য ভূমিষ্ঠ শিশু, তার চোখে যেমন সব কিছু দুর্বোধ্য মনে হয়, অচেনা মনে হয়,
সেই রকমই, এবং সে যেমন সব কিছু বুঝে নিতে চায়, চিনে নিতে চায় তার নূতন চোখ দিয়ে, আফ্রিকার অবস্থাটাও কিন্তু ছিল তেমন। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, অর্থাৎ প্রকৃতির অপার রহস্যময় রূপ যেন দৃষ্টির অতীত, দৃষ্টিতে তাকে ধরাছোঁয়া যায় না। প্রকৃতির সেই রূপই সদ্য ভূমিষ্ঠ আফ্রিকার চেতনাতীত মনে সঞ্চারিত হচ্ছিল মন্ত্রের মতো। এই মন্ত্র আসলে জাগরণের মন্ত্র। শিশু যখন বেড়ে ওঠে তখন তার অন্তঃসত্ত্বাকে সে কিন্তু চিনতে পারে না, সেটা থাকে তার চেতনার অতীত, অর্থাৎ তার জ্ঞানের বাইরে। কিন্তু অবচেতনে সে সব কিছু উপলব্ধি করে, যা তাকে দেহে মনে বেড়ে উঠতে সাহায্য করে। আসলে অপরিচিত দুর্গম রহস্যময় প্রকৃতিই আফ্রিকাকে গড়ে তুলেছিল, যা তাকে তার আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। পরের অংশ, বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। অর্থাৎ প্রতিকূলতা ছিল আফ্রিকার ছদ্মবেশ। ভীষণ ভয়ঙ্করকে তাচ্ছিল্য করবার জন্য, বিদ্রূপ করবার জন্য, ভয়কে জয় করবার জন্য, শঙ্কাকে হার মানাতে চেয়েই আফ্রিকা তার নিজের রূপকে করে তুলেছিল ভীষণ উগ্র। এই বিভীষিকাময় রূপই হয়ে উঠেছিল আফ্রিকার মহিমা, যা দিয়ে সে আসলে নিজের যাবতীয় ভয়কে পরাজিত করতে চাইছিল। তাণ্ডবের দুন্দুভি নিনাদে, দুন্দুভি মানে এক ধরনের যুদ্ধের বাজনা। এই বাজনার অর্থ যুদ্ধের ঘোষণা, আর যুদ্ধ মানেই তো তাণ্ডব। আফ্রিকাও নেমেছিল আত্মপ্রতিষ্ঠার যুদ্ধে, আর সেই যুদ্ধ ঘোষণা হচ্ছিল প্রকৃতির ভয়াল ভয়ঙ্কর সব শব্দময় ইঙ্গিতে, যাকে কবি বলছেন তাণ্ডবের দুন্দুভি নিনাদে। এরপর হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। অরণ্যসংকুল আফ্রিকাকে এখানে বলা হয়েছে ছায়াবৃতা, অর্থাৎ ছায়ায় ঢাকা। কালো ঘোমটার নিচে ঘন পত্রপল্লবের আবরণ ভেদ করে সূর্যালোক সেখানে প্রবেশ করতে পারে না, তাই এমনটা বলা হয়েছে। যেন মাথায় ঘোমটা দেওয়া কোনো নারীর মতোই তার সৌন্দর্য নিয়ে লোকচক্ষুর আড়াল এসে রয়েছে। অরণ্য প্রকৃতির নিবিড় ছায়ায় ঢাকা ছিল আফ্রিকার জীবনরূপ। দীর্ঘ দীর্ঘ সময় পৃথিবীর তথাকথিত সভ্য জাতি বা ইউরোপীয় সভ্যতার কাছে আফ্রিকার কালো মানুষগুলোর জীবন ছিল সম্পূর্ণ অপরিচিত। পশ্চিমী দুনিয়ার সুসভ্য সাদা চামড়ার মানুষগুলোর কাছে আফ্রিকার কালো মানুষেরা ছিল ভীষণ কুশ্রী, কদাকার, ঘৃণার পাত্র এবং অবহেলিত। এই কারণে সভ্য জগতের কাছে আফ্রিকার কী পরিচয় ছিল? আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বা ডার্ক কন্টিনেন্ট। এরপর এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। ওরা বলতে এখানে সভ্যতাগর্বী সাম্রাজ্যবাদী ইউরোপীয় দেশগুলোর কথা বলা হয়েছে। লোহার হাতকড়ি দিয়ে বন্দি করা হয় অপরাধীকে। এখানে আফ্রিকার অপরাধ কী ছিল? আফ্রিকা তখন তার অজানার অজ্ঞানতার বেড়াজল ভেঙে আত্মপ্রতিষ্ঠা, তার আত্মপরিচয়কে তুলে ধরবার চেষ্টা করছে সভ্য পৃথিবীর কাছে। তখনই সাম্রাজ্যবাদীদের হিংস্র দাঁত নখ বেরিয়ে পড়ল, আফ্রিকাকে রক্তাক্ত করল। তারা শুরু করলো অমানুষিক অত্যাচার, নিপীড়ন। আফ্রিকার অফুরন্ত প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদের লোভে সাম্রাজ্যবাদী শক্তি বেঁধে ফেলতে চাইল লোহার শিকলে আফ্রিকাকে। অর্থাৎ নির্বিচারে মানুষকে খুন করে তারা যে পাশবিক নৃশংসতার পরিচয় দিল, তাতে বলা যায় যে আফ্রিকার বন্য নেকড়ের থেকেও তারা যেন বেশি হিংস্র। এলো মানুষ ধরার দল। আফ্রিকার
বিপুল সম্পদ ঐশ্বর্য লুট করবার জন্য আফ্রিকার মানুষকে তারা তাদের কেনা গোলাম বা কৃতদাসে পরিণত করল। আফ্রিকার বুক থেকে অপর্যাপ্ত ধন সম্পদ লুট করে তারা নিজেদের দেশকে সমৃদ্ধ করে তুলল। আফ্রিকাকে অন্ধকারে ডুবিয়ে রেখে নিজেদের আলোকোজ্জ্বল নগর সভ্যতার ইমারত গড়ে তুলল তারা। আর সেই সভ্যতার গর্বে তারা এতটাই অন্ধ যে আফ্রিকার সূর্যহারা অরণ্য, যেখানে সূর্যালোক প্রবেশ করতে পারে না, সেই তার অন্ধকারও তার কাছে ম্লান হয়ে যায়। এরপর সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। এইটুকুর ব্যাখ্যা আগে দিয়ে নিই। অর্থাৎ সভ্য জাতির ইতরতা বর্বরতার কোনো তুলনা নেই। তাদের নির্লজ্জ অমানুষিক চেহারা একেবারে উলঙ্গ হয়ে বেরিয়ে পড়ল। এরপর রয়েছে তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ আফ্রিকার সহজ সরল মানুষদের ভাষাহীন ক্রন্দন, অর্থাৎ অব্যক্ত ক্রন্দনের কথা কবি এখানে বলেছেন, যে কান্নার কোনো ভাষা নেই। আফ্রিকার হতভাগ্য মানুষদের হাহাকার সুসভ্য মানুষের হৃদয়ে কিন্তু বিন্দুমাত্র করুণা জাগায়নি। অত্যাচারিত অসহায় মানুষ তাই নীরবে চোখের জল ফেলেছে। আর তাতে আফ্রিকার ছায়ায় ঢাকা পথের ধুলো হয়ে গেছে পঙ্কিল, কর্দমাক্ত। কিভাবে? কবি বলছেন তোমার রক্তে অশ্রুতে মিশে। অর্থাৎ আফ্রিকার ধুলো মাটি কাদা হয়ে গেল সেখানকার মানুষের রক্তে আর কান্নায়। আফ্রিকার উপরে নির্মম পীড়ন চালিয়ে গেছে যে ইউরোপীয় সভ্য জাতি, তাদেরই এখানে দস্যু বলা হয়েছে। তাদের কাটামারা জুতোর তলায় নিষ্পেষিত হয়েছে আফ্রিকার জনজাতি। এখানে কাটামারা জুতো কথাগুলোর মধ্যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কদের অত্যাচারের যে বিভৎসতা সেটাই প্রকাশ পেয়েছে। অর্থাৎ সভ্য বর্বর জাতি যেন তাদের কাটা লাগানো জুতো পরে এসে মাড়িয়ে দিল আফ্রিকার সমস্ত ঐতিহ্য সংস্কৃতিকে। সহজ সরল নিরীহ আফ্রিকার মানুষের রক্তে আর চোখের জলে যে বিভৎস কাদার পিণ্ড তৈরি হলো, তা যেন আফ্রিকার ইতিহাসে চিরস্থায়ীভাবে আঁকা অপমানের চিহ্ন। সভ্যতার ইতিহাসে সভ্য দেশের বর্বর শাসকের এই কলঙ্ক দাগ কোনোদিন মুছবে না। এরপর এই কবিতার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। দেখো, সাম্রাজ্যবাদী শাসকের দল যখন আফ্রিকার বুকে নিজেদের উপনিবেশ তৈরি করে অধিকার কায়েমের জন্য অমানবিক অত্যাচার শোষণ চালাচ্ছিল, ঠিক একই সময়ে কিন্তু তারা তাদের নিজেদের দেশে শান্তি বজায় রেখেছিল। সেখানে নিরুপদ্রব শান্তি বিরাজ করছিল। সেখানে পাড়ায় পাড়ায় মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল, ঈশ্বরের উপাসনা চলছিল, কবির সঙ্গীতেও ছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ সুস্থ সংস্কৃতির চর্চা, নান্দনিকতার চর্চা সেখানে বজায় ছিল। শিশুদের জীবনও ছিল নিশ্চিন্ত। এখানে সমুদ্র পাড়ে কথাটার মানে বুঝতে হবে। সমুদ্র পাড়ে মানে হচ্ছে পাশ্চাত্যে, অর্থাৎ ইউরোপে, পৃথিবীর পশ্চিম দিক। অর্থাৎ কবি বলছেন সমুদ্র পাড়ে বা পাশ্চাত্য জগতের জনজীবন তখন ছিল শান্ত ও সুন্দর। তাহলে একদিকে সেই সভ্য জগতের শিশুরা যখন তাদের সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে উঠছে, তখনই কিন্তু আফ্রিকার শিশুরা এক রক্তাক্ত হিংস্র সময়ের মধ্যে বেড়ে উঠছে। সভ্যতার ইতিহাসের এই বিশেষ সময় ধারার মধ্যে আফ্রিকার পাশে সমুদ্র পাড়ের এই দৃশ্য, পশ্চিম দিকের এই দৃশ্য একেবারেই বেমানান। সম্পূর্ণ বিপরীত দুটি পটভূমিকে কবি এখানে স্পষ্ট করে তুলেছেন। এবার এই কবিতার শেষ স্তবক শুরু হচ্ছে এইভাবে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো,
অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এইটুকুর অর্থ আগে আমরা বুঝে নেব। এখানে প্রদোষকাল মানে সন্ধ্যা। পশ্চিম দিগন্ত কথাটার অর্থ হচ্ছে পাশ্চাত্যের দেশ অর্থাৎ ইউরোপ। অর্থাৎ কবি বলছেন পশ্চিমী সভ্যতার সূর্য আজ অস্তাচলগামী, সেখানে নেমে এসেছে সন্ধ্যা। ঝঞ্ঝা বাতাস আর রুদ্ধশ্বাস এই শব্দ দুটি সমকালীন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অস্থিরতার সূচক। অন্তিমকাল মানে শেষ সময়। কবি এখানে বলতে চেয়েছেন যে সাম্রাজ্যবাদী শাসন এতদিন অসহায় আফ্রিকার উপর অত্যাচার চালিয়ে এসেছে, এবার তার শেষ সময় ঘনিয়ে এসেছে। কিভাবে সেটা বোঝা গেল? যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। গুপ্ত গহ্বর শব্দটি এখানে খুব তাৎপর্যপূর্ণ। আক্ষরিক অর্থ হচ্ছে গোপন গর্ত বা গুহা। কীরকম? সভ্যতার গর্বে অন্ধ ইউরোপীয় শক্তিগুলি সম্পদের লোভে একদিন আফ্রিকাকে আক্রমণ করেছিল। পশ্চিমী দুনিয়ার এই ক্ষমতালোভী, যুদ্ধবাজ, নির্দয় শাসকদের এখানে পশু বলা হয়েছে, কারণ তাদের নিষ্ঠুরতা পশুর মতোই ভয়ঙ্কর। এ হলো সভ্য সমাজের বর্বর রূপেরই বহিঃপ্রকাশ। মানুষরূপী পশুদের এই হিংস্রতার প্রকাশ, রণহুঙ্কার হলো এখানে অশুভ ধ্বনি। মানব সভ্যতার ভেতরে মানুষের রূপ ধরে লুকিয়ে থাকা যে সভ্য মানুষের পশুত্ব, তার স্বরূপ যেন এইভাবে বেরিয়ে এলো। দিনের অন্তিম কাল বলতে একটি যুগেরও অবসান হওয়ার ইঙ্গিত দিয়েছেন কবি। কবি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন এবং আসন্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাসও তখন তিনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ সম্পদ দখলের লড়াই শুরু হয়ে গেছে ইউরোপীয় জাতিগোষ্ঠীগুলির মধ্যে। অর্থাৎ একটি যুগ যেন শেষ হয়ে আসছে। তাই কবি বলছেন, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। যুগান্ত কথার অর্থ যুগের অন্ত বা যুগের শেষ। কবি বুঝতে পারছেন সাম্রাজ্যবাদী, সভ্যতাগর্বী শাসকদের দিন শেষ হয়ে আসছে। আগামী দিনের পৃথিবীকে এক নতুন আফ্রিকার সামনে দাঁড়াতে হবে, এক কঠিন সত্যের মুখোমুখি হতে হবে। ক্ষমতালোভী, সম্পদলোভী শাসকদের আত্মঘাতী দ্বন্দ্বে যখন সভ্যতার চরম সংকট ঘনিয়ে আসছে এবং একটি যুগের অবসান হতে চলেছে, তখন কঠিন সত্য উচ্চারণের জন্য রবীন্দ্রনাথের অভিলাষ বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছে যে কবি, সেই হচ্ছে এই যুগান্তের কবি। অর্থাৎ যুগান্তের কবি এখানে রবীন্দ্রনাথের কবি মানসের গভীরে কল্পিত এক কবি। এই যুগান্তের কবিকে আহ্বান করেছেন কখন? না আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। দিনের শেষে যেমন সন্ধ্যা নামে, তেমনি সভ্যতার শেষ সময়ও যেন ঘনিয়ে আসছে। শেষ রশ্মিপাতে অর্থাৎ সভ্যতার আলোও যেন নিভে আসছে। মানহারা মানবী মানে অবমানিতা বা অসম্মানিতা বা লাঞ্ছিতা নারী। যুগান্তের কবিকে লাঞ্ছিতা মানবীরূপী আফ্রিকার দ্বারে এসে দাঁড়াতে বলেছেন। অর্থাৎ আফ্রিকার বুকে এত কালের যে ক্ষত, তাকে সারিয়ে তুলতে, এত কালের জমে থাকা যে ব্যথা, তার সমব্যথী হতে বলেছেন। বলেছেন ক্ষমা করো। অবমানিতা, লাঞ্ছিতা আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনার কথা কবি বলেছেন। তার কাছে ক্ষমা ভিক্ষা করাটাই সভ্যতার সবচেয়ে বড় কর্তব্য হওয়া উচিত বলে কবি মনে করেন। কোন সময়ে, কোন পটভূমিতে দাঁড়িয়ে যুগান্তের কবিকে ক্ষমা চাইতে বলেছেন? না চারপাশে হিংস্র প্রলাপের মধ্যে। প্রলাপ মানে অর্থহীন বা অসংলগ্ন কথাবার্তা, এলোমেলো কথা। সভ্যতার গর্বে গর্বিত শাসকের অর্থহীন এই ক্ষমতার দম্ভ, উগ্র আস্ফালন, এখানে হিংস্র প্রলাপ। তবে রবীন্দ্রনাথ মানবতার পূজারী, সত্য ও সুন্দরের পূজারী। তাই বলেছেন ক্ষমাই সভ্যতার শেষ পুণ্যবাণী। হিংসা উন্মত্ত পৃথিবীর
প্রতিদিনের নিষ্ঠুর অমানবিক রূপ তিনি দেখেছেন। তাই হিংসা যেন শেষ কথা না হয়। কবিতার একেবারে শেষে অর্থাৎ উপসংহারে কবি ক্ষমা করো এই শব্দবন্ধটি সম্মানীয় বন্ধনীর মধ্যে রেখে দিয়েছেন। এই অহিংসার পবিত্র বার্তাটি তিনি অত্যাচারী এবং অত্যাচারিত, ক্ষমা প্রার্থী এবং ক্ষমার প্রাপক উভয় পক্ষের উদ্দেশ্যেই রেখেছেন। তিনি চান না আফ্রিকা একদিন প্রতিহিংসার আগুনে জ্বলে উঠে নিজেদের সমস্ত শক্তিকে নিঃশেষিত করে দেয়, বরং নতুন আফ্রিকা গড়ে উঠুক শান্তি ও সহাবস্থানের মানবিক পথ ধরে। তাতেই সকলের কল্যাণ। আগামী দিনের পৃথিবীর কাছে এই কল্যাণ কামনাটুকু রেখে কবি এই কবিতা শেষ করেছেন।